ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পাওনা, বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রকে তুলে অভিষেকের। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মণিপুরে ফের অশান্তির আগুন, উপজাতি সংঘর্ষে পুড়ে ছাই ৩০টির বেশি বাড়ি, বিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। ২৪ ঘন্টায় পাল্টি মারবে আবহাওয়া, আজই শেষ শীত দক্ষিণবঙ্গে, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট। 15ই আগস্ট নয়, আর্থিক বছরের কথা মাথায় রেখে 1 এপ্রিল থেকেই বেকার ভাতা দেবে রাজ্য, ঘোষণা মমতার। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় নতুন মোড়, 25% এর জন্য রাজ্য সরকারি কর্মীদের চরম চিঠি নবান্নকে। পাবজির মরণ নেশা, উত্তেজনার পারদ চড়তেই মস্তিষ্কে রক্তক্ষরণ, মিরাটে অকাল মৃত্যু যুবকের। অসমের ভোটার তালিকা থেকে 2.4 লাখের বেশি নাম বাদ। প্রবল সংকটে কতদিন টিকবে ভারতের তেলের ভান্ডার, উত্তর দিলেন খোদ তেলমন্ত্রী। এবার ঘুম ছুটবে চীন আর পাকিস্তানের, 3.25 লক্ষ কোটি টাকায় 114টি রাফাল যুদ্ধ বিমান কিনছে ভারত। সুপ্রিম কোর্টে আবার পিছিয়ে গেল আইপ্যাক ইডি মামলার শুনানি। ভোটের আগে বড় সিদ্ধান্ত, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সই করলেন ইউনুস, বাংলাদেশি পণ্যে ট্রাম্পের শুল্ক কত নামল। দেওয়াল লিখন ঘিরে রক্তাক্ত বিজেপি কর্মী, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ। মুনিরকে সকলে চেনে, আমাদের ভয় দেখানো যাবে না, পাকিস্তানি সেনাপ্রধানকে ঢাল করে নাকভির হুঙ্কার। আওয়ামী লীগের নাম নিলেন না, মা খালেদাকে স্মরণ করে নাম না ধরে হাসিনাকে তীব্র কটাক্ষ তারেকের। বাংলা দখলে দিল্লিতে তৈরি মাস্টার প্ল্যান, শুভেন্দু শ্রমিকদের জন্য করা টাস্ক, মোদি শাহদের চাপে তৃণমূল। ঠেলায় পড়ে হুমায়ুনের সঙ্গে সমঝোতার রাস্তায় তৃণমূল, ফাঁস হয়ে গেল গোপন তথ্য। কলকাতায় ফের অগ্নিকাণ্ড, আলিপুরের ট্রেজারি বিল্ডিংয়ের 5 তলায় আগুন, 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। বেহালা পশ্চিমে কি ফের পার্থ যুগ, তৃণমূল টিকিট না দিলেও নির্দল হয়ে লড়ার চ্যালেঞ্জ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। 15ই আগস্ট নয়, আর্থিক বছরের কথা মাথায় রেখে 1 এপ্রিল থেকে বেকার ভাতা দেবে রাজ্য, ঘোষণা মমতার। 15ই আগস্ট নয়, যুবসাথী প্রকল্পটি আগামী 1 এপ্রিল থেকেই কার্যকর হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, আর্থিক বছরের কথা মাথায় রেখে সিদ্ধান্ত বদল করা হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী খোলসা করে এও জানিয়ে দেন, মাধ্যমিক পাশ করা যুবক যুবতীরা এই প্রকল্পের আওতায় যে ভাতা পাবেন তা তাদের প্রাপ্য অন্য কোনো স্কলারশিপে প্রভাব ফেলবে না, অর্থাৎ যুবসাথী অন্নবৃত্তির সঙ্গে সমান্তরালভাবেই চালু থাকবে। মুখ্যমন্ত্রী বলেন, ঐক্যশ্রী, স্বামী বিবেকানন্দ, মেরিট কাম স্কলারশিপ, শিক্ষাশ্রী, স্মার্ট কার্ড যাই পাক না কেন সেগুলোর সঙ্গে এটি কোনো এফেক্ট করবে না। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে, তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছেন। মমতা জানান, আবেদন প্রক্রিয়া সহজ করতে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প চালু করা হবে। ক্যাম্প চলবে 15ই ফেব্রুয়ারি থেকে 26 তারিখ পর্যন্ত, সময় সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই ক্যাম্পগুলিতেই সরাসরি আবেদন করতে পারবেন উপভোক্তারা। অনলাইনের ক্ষেত্রে যারাই বাছাইয়ের ঝামেলা এড়াতেই এই ক্যাম্পের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে এও বলেন, প্রতিটি ক্যাম্পে 3টে করে দপ্তর থাকবে, ক্রীড়া, যুব কল্যাণ, মাইনর ইরিগেশন, ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য। তারা ওই ক্যাম্পে এসে নাম লেখাবেন। বছরে 2 বার 2,000 টাকা করে দেওয়া হবে। এছাড়া যাদের 1500 থেকে 2,000 টাকা দিতে হয়, সেচের জলের জন্য বিদ্যুৎ দপ্তরকে দিতে হতো, সেটাও ফ্রি করে দেওয়া হবে। এক্ষেত্রে যারা 2,000 টাকা লিমিটের মধ্যে
আমাদের কাছে আবেদন করবেন, তাদের জন্যও এই ক্যাম্পে বিদ্যুৎ দপ্তরের লোক থাকবে। এদিনের সাংবাদিক বৈঠকে আসন্ন উৎসব এবং সম্ভাব্য নির্বাচনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রমজান, হোলি, ঈদ, পয়লা বৈশাখ সব উৎসবই চলবে, তার মধ্যে যদি নির্বাচন আসে, নির্বাচনও তার নিজের নিয়মে চলবে। যুবসাথী প্রকল্পের শুরু নিয়ে হালকা রসিকতাও করেন মুখ্যমন্ত্রী। বলেন, পয়লা এপ্রিল থেকে শুরু করছি, পয়লা এপ্রিল মানেই এপ্রিল ফুল, কিন্তু আমরা এখানে কোনো এপ্রিল ফুল বলছি না। এবার আসছি পরবর্তী সংবাদে। ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস হতে চলেছেন তমলুকের সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে ইতিমধ্যেই এই বিষয়ে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলা হয়েছে। রাজ্য নেতৃত্বও জানিয়ে দিয়েছে, মমতার বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করা হলে জোর লড়াই দেওয়া যাবে। এ বিষয়ে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিল এই মুহূর্তের .com। যদিও প্রাক্তন বিচারপতি জানিয়েছেন, দল এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা করেনি। বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপি শীর্ষ নেতৃত্বের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রস্তুত করা শুরু করেছে। বিজেপি বিধায়কের মধ্যে যাদের টিকিট দেওয়া হবে না, তাদের বিকল্প খোঁজা যেমন শুরু হয়েছে, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধেও যোগ্য প্রার্থীদের বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। প্রতিটি কেন্দ্রের সম্ভাব্য পছন্দের 3 প্রার্থীর তালিকা যেমন তৈরি হচ্ছে, তেমনই সম্ভাব্য অপছন্দের তালিকাও প্রস্তুত করা হচ্ছে। বিজেপি শীর্ষ নেতৃত্ব এবার পাখির চোখ করেছে ভবানীপুর কেন্দ্রকে। এই আসন থেকে লড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে চ্যালেঞ্জ ছুড়তে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওই কেন্দ্র থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন অমিত শাহ, BL সন্তোষরা। সম্প্রতি এক বৈদ্যুতিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মমতার বিরুদ্ধে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের আদৌ লড়াইয়ের সদিচ্ছা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তমলুকের সাংসদ। তাতে খানিকটা চটেছেন পদ্মের কেন্দ্রীয় নেতৃত্ব। নাম প্রকাশে অনিচ্ছুক বিজেপির এক শীর্ষ নেতার কথায়, অভিজিৎ যদি সত্যি বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার অবসান চান, তাহলে তার উচিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হওয়া। নন্দীগ্রামে যেমন শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ নিয়েছিলেন, তেমনই চ্যালেঞ্জ নেওয়া উচিত প্রাক্তন বিচারপতির। উনি দাঁড়ালে বিজেপি ভোট তো পাবেনই, পাশাপাশি বামেদের ভোটও পাবেন, কেননা বামপন্থীরাই তো তাকে বিচারপতি থাকাকালীন ভগবান হিসেবে তুলে ধরেছিলেন। নিশ্চয়ই ভগবানকে ভোট দেবেন বিপ্লবী বামেরা। উনি জিতলে যেমন জায়ান্ট কিলার হতে পারবেন, পাশাপাশি হারলেও খুব একটা ক্ষতি নেই, কেননা সাংসদ তো থেকে যাবেন। এবার আসছি পরবর্তী সংবাদে। রাজনৈতিক প্রতিহিংসায় আটকে পাওনা, বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রকে তুলে ধরা অভিষেকের। কেন্দ্রীয় বাজেটে বাংলার বঞ্চনা। লোকসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে মোদী সরকারকে তুলে ধরা করলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ভাষণে একের পর এক তথ্য তুলে কেন্দ্রীয় বাজেটে বাংলাকে বঞ্চনার সমালোচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বাজেটকে অন্তঃসার শূন্য বলে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, অর্থমন্ত্রী 85 মিনিট ধরে বাজেট ভাষণ দিয়েছেন, কিন্তু একবারের জন্য বাংলা শব্দটি উচ্চারণ করেননি। সংবিধান রাজ্যগুলির মধ্যে সমতার কথা বলে, কিন্তু এই সরকার বেছে বেছে নিজেদের জোট সঙ্গীদের সাহায্য করছে আর বিরোধীদের ভাতে মারছে। এটা কোঅপারেটিভ ফেডারেলিজম নয়, বরং এটা একটা সাবস্ক্রিপশন বেসড ফেডারেলিজম। তীব্র কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কিছুদিন আগে আমেরিকায় তরুণ কমেডিয়ান 2 ভারতের কথা বলেছিলেন, তাতে বহু মানুষ হেসেছিল, কিন্তু তিনি শুধু হাস্যরস সৃষ্টি করেননি, আয়না দেখিয়েছেন। আমি সেই 2 ভারতের প্রতিনিধি। অভিষেক বলেন, আমি এমন এক ভারত থেকে আসি যেখানে বলা হয় এক ভারত শ্রেষ্ঠ ভারত, আবার সেখানেই স্রেফ মাতৃভাষাকে সন্দেহের কারণ হিসেবে দেখা হয়। বাংলা বললেই বাংলাদেশি, মাছ খেলেই মুঘল। এখানে জয় বাংলা বললেই, আমার সোনার বাংলা গাইলেই অনুপ্রবেশকারী হিসেবে দেখে দেওয়া হয়। ফ্রেট করিডোরের উল্লেখ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাজেটের যে ডানকুনি ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে তা আদতে 2009 সালে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত। বাংলা বকেয়া টাকা আটকে রাখা নিয়ে ভাষণের সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, আমি এমন এক ভারতে বাস করি যেখানে বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়। জলজীবন মিশনের টাকা আমার রাজ্যকে দেওয়া হয় না। রাজনৈতিক প্রতিহিংসায় পশ্চিমবঙ্গের পাওনা টাকা আটকে রাখা হয়েছে। তিনি বলেন, আমরা একদিকে নিজেদের বিশ্বগুরু বলে দাবি করি, অন্যদিকে বাংলার 10 কোটি মানুষকে নিজেদের প্রাপ্য করের ভাগ থেকে বঞ্চিত করা হচ্ছে। আজও বাংলার 1 লক্ষ কোটি টাকার বেশি আটকে আছে। এটা শুধু টাকা নয়, এটা সম্মানের প্রশ্ন।
এবার আসছি পরবর্তী সংবাদে। আওয়ামী লীগের নাম নিলেন না, মা খালেদাকে স্মরণ করেন, নাম না ধরে হাসিনাকে তীব্র কটাক্ষ তারেকের। বিএনপি চেয়ারম্যান তারেক জিয়া বলেছেন তারা সরকার গড়তে পারলে বেকার ভাতা চালু করবেন, সেই সঙ্গে কর্মক্ষম সভাতে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশ টেলিভিশনে দেওয়া জাতির উদ্দেশ্যে ভাষণে তারেক রহমান জানিয়েছেন বিএনপি সরকার গঠন করতে পারলে সংবিধান সংশোধন করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস কথাটি সংযুক্ত করা হবে। ভাষণে তিনি জানিয়েছেন 90% মুসলমানদের দেশ বাংলাদেশের সংবিধানে ওই কথাটি সংযুক্ত করেছিলেন তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু তাবেদার সরকার সেটি সংবিধান থেকে বাতিল করে দেয়। তারেক রহমান এবার নির্বাচনী প্রচারে একবারের জন্য আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নাম মুখে আনেননি, ব্যক্তিগত আক্রমণ করেননি কাউকে। আওয়ামী লীগ সম্পর্কে পতিত স্বৈরাচার কথাটি ব্যবহার করেছেন। টেলিভিশন ভাষণে হাসিনার নাম উজ্জে রেখেছেন। তবে ওই ভাষণে হাসিনা সরকারের সময় নানা অনাচার, দুর্নীতি, গণতন্ত্র হরণ, মানবাধিকার হরণ নিয়ে সরব হয়েছেন বিএনপি চেয়ারম্যান। কৌশলে উল্লেখ করেছেন হাসিনার দেশ ছেড়ে যাওয়ার প্রসঙ্গ। তারেক বলেছেন আমার মা অনেক জুলুম সহ্য করেছেন, তার কাছেও অনেক রকম প্রস্তাব এসেছিল নিরাপদ জীবন কাটানোর, কিন্তু তিনি আপোষ করেননি। এদিন রাতে ঢাকার দুধ ধোয়া বালুর মাঠের জনসভায় তারেক রহমান বলেন আমরা কখনো দেশ ছেড়ে যাব না, দেশে থেকে দেশ গড়ার কাজ করব। ভাষণে তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার সংকল্পের কথা জানিয়েছেন। বলেছেন গণতান্ত্রিক উত্তরণের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে উপনীত বাংলাদেশ। দেশের সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট চক্র জনগণের কাছ থেকে রাষ্ট্রের মালিকানা কেড়ে নিয়েছিল জনগণের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার। অবশেষে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় হাজারের প্রাণ বিনিময়ে জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার এক মাহেন্দ্রক্ষণ আমাদের সামনে উপস্থিত। 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে গণতান্ত্রিককামী জনগণের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন। তিনি বলেন একটি ন্যায়ভিত্তিক, মানবিক, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের জন্য উৎসর্গকৃত সকল প্রাণের প্রতিদান দেওয়ার চেষ্টা করতে পারি। তিনি বলেন বাংলাদেশ প্রায় 20 কোটি মানুষের জনবহুল দেশ। দেশের মোট জনশক্তির অর্ধেকের বেশি নারী, জনসংখ্যার 4 কোটির বেশি তারুণ্য, 5 কোটির বেশি শিশু, 40 লাখের বেশি প্রতিবন্ধী মানুষ, কোটি কোটি শ্রমিক, কৃষক, এই সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত খোদ রাষ্ট্রযন্ত্রই দুর্বল হয়ে পড়বে। নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারে না। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশের ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুই টেকসই হবে না। আমি মনে করি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের পূর্ব শর্ত নাগরিকদের সরাসরি ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে স্থানীয় পরিষদের মেম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ সদস্য পর্যন্ত প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা অর্জন, প্রতিটি নাগরিকের হারানো রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারের জন্য আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন একটি বড় সুযোগ। এবার আসছি পরবর্তী সংবাদে। 24 ঘন্টায় পাল্টি মারবে আবহাওয়া, আজই শেষ শীত দক্ষিণবঙ্গে, জানুন আবহাওয়ার লেটেস্ট আপডেট। শীতের আমেজ রাজ্য জুড়ে, তাপমাত্রা কিছুটা বেড়ে গিয়েও ফের নেমেছে হু হু করে। উত্তর তো আছেই, পাশাপাশি শিরশিরানি বাড়ছে দক্ষিণবঙ্গেও। ফেব্রুয়ারি মাসে এই অবস্থা দেখে রীতিমতো ভিমরি খাচ্ছেন সকলে। তাহলে কি ফের ফিরবে শীত? আবহাওয়া দপ্তর অবশ্য অন্য পূর্বাভাস দিচ্ছে। এই মুহূর্তে কলকাতা সহ জেলায় স্বাভাবিকের নিচে তাপমাত্রা। রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা বেশ কমেছে। হাওয়া অফিস বলছে আপাতত আগামী 2 দিন উত্তরে হাওয়ার দাপটে ঠান্ডার অনুভূতি বজায় থাকবে। মোটের উপর একই রকম থাকবে তাপমাত্রায় বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি থাকবে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আপাতত 13 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 15 ডিগ্রির মধ্যে। কোথাও পারদ নামতে পারে 10 ডিগ্রির কাছাকাছি। বেশিরভাগ তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রির মধ্যে থাকবে। তবে বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার বদল আসবে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে 2 থেকে 3 ডিগ্রি চড়বে পারদ। সব জেলাতেই তাপমাত্রারই স্বাভাবিকের ঘরে ফিরবে। ফলত দক্ষিণবঙ্গে শীত দুম করে কমবে। কলকাতা, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার সর্বত্রই হালকা কুয়াশার সম্ভাবনা আগামী 7 দিন। উত্তরে তাপমাত্রা বেশ কিছুটা নেমে গিয়েছে। মাঘের শেষে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা, তবে তা বেশি দিন নয়। বুধবারের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরে।
উত্তরেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে জেলায় জেলায়। বেশি কুয়াশা পড়বে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আগামী 48 ঘন্টায় আবহাওয়া বদলের সম্ভাবনা। এবার আসছি পরবর্তী সংবাদে। ভোটার তালিকায় কারচুপির ছক, সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতা সরকার, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন এসআইআর প্রক্রিয়া নিয়ে রণক্ষেত্র এখন আদালত ও রাজনীতির ময়দান। একদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গুরুতর অভিযোগ, অন্যদিকে সুপ্রিম কোর্টের কড়া পদক্ষেপ। সব মিলিয়ে অস্বস্তিতে নবান্ন। সোমবার শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, রাজ্য সরকার সুকৌশলে নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘন করে ইআরও পদে অযোগ্য অফিসারদের বসিয়েছে। শুভেন্দুর তোপ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগ। শুভেন্দু অধিকারীর দাবি, নির্বাচন কমিশন 294 জন গ্রেড এ পর্যায়ের আইএএস এবং WBCS অফিসার চেয়েছিল, কিন্তু রাজ্য সরকার দিয়েছে মাত্র 225 জনকে, তাও তারা বি এবং সি ক্যাটাগরির অফিসার। শুভেন্দুর প্রশ্ন, এত তারা কিসের? কেন নিয়ম ভেঙে নিম্ন স্তরের অফিসারদের নিয়োগ করা হলো? এছাড়াও তিনি বিহারের উদাহরণ টেনে বলেন, প্রতিবেশী রাজ্য 1000 ডেটা অপারেট দিলেও মমতা সরকার তা দিতে ব্যর্থ হয়েছে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ ও ডিজিপিকে শোকজ। এদিকে সোমবারই সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে কড়া ধাক্কা দিয়েছে। ভোটার তালিকা সংশোধনের সময় রাজ্যে হিংসার অভিযোগে ডিজিপিকে শোকজ নোটিশ জারি করেছে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। একই সঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা 1 সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে 14 ফেব্রুয়ারি তালিকা প্রকাশের কথা থাকলেও স্ক্রুটিনির জন্য আরও সময় প্রয়োজন বলে মনে করছে আদালত। আদালতের কড়া নির্দেশ। শীর্ষ আদালত রাজ্য সরকারকে মঙ্গলবার বিকেল 5টার মধ্যে 8505 জন অফিসারের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই অফিসারদের বায়োডাটা খতিয়ে দেখে ইসিআই নিজেই মাইক্রো অবজারভার নিয়োগ করবে। প্রশাসনের অতি সক্রিয়তা বা গাফিলতি রুখতে আদালতের এই হস্তক্ষেপ রাজনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার আসছি পরবর্তী সংবাদে। সুপ্রিম কোর্টের ডিএ মামলায় নতুন মোড়, 25% এর জন্য রাজ্য সরকারি কর্মীদের চরম চিঠি নবান্নকে। সুপ্রিম কোর্টের ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় নতুন মোড়। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ দেওয়া নিয়ে কিছু বলেনি রাজ্য সরকার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের সরকারি কর্মীরা চরম পদক্ষেপ নিয়েছেন। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্ট দ্রুত 25% বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকার বা নবান্নের তরফ থেকে কোনো নির্দেশিকা বা নোটিশ জারি করা হয়নি, যা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা সম্পূর্ণ নতুন মোড় নিয়েছে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলায় এবার সম্পূর্ণ অন্যদিকে মোড় নিয়েছে। রাজ্য সরকারি নীরবতার কারণে এবার রাজ্য সরকারি কর্মীরাই নবান্নে আইনি নোটিশ পাঠালো। সরকারি কর্মীদের সংগঠন ইউনিটি ফোরাম এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ যাতে অবিলম্বে কার্যকর করা হয়, সেই দাবিতে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত কুমার মিশ্রকে নোটিশ পাঠানো হয়েছে। কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী প্রবীর চট্টোপাধ্যায়ের মাধ্যমে এই আইনি নোটিশ নবান্নের শীর্ষ কর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীরা আইনি নোটিশের মাধ্যমে সুপ্রিম কোর্টের সিভিল অ্যাপিল স্পেশাল লিভ পিটিশন প্রসঙ্গ তুলে ধরে আদালতের রায় মানার কথা মনে করিয়ে দিয়েছে। পাশাপাশি দ্রুত যাতে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হয় তারও আর্জি জানানো হয়েছে। আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ বা ইন্টেরিয়াম ডাইরেকশন অনুযায়ী যে বিশেষ কমিটি গঠনের কথা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের নোটিশে সেটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। কমিটিতে রয়েছেন হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তারলোক সিং চৌহান, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা সিএসজির একজন প্রতিনিধি। এবার আসছি পরবর্তী সংবাদে। বাংলা দখলে দিল্লিতে তৈরি মাস্টার প্ল্যান, শুভেন্দু শ্রমিকদের জন্য বড় টাস্ক, মোদি শাহের চাপে তৃণমূল। বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। বাংলা দখলে এবার কোমর বেঁধে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। দলের কেন্দ্রীয় নেতৃত্বের কড়া নির্দেশ মেনে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বুথ স্তরে জনসংযোগ সেরে ফেলতে মরিয়া রাজ্য বিজেপি। অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানালো নির্বাচন কমিশন। সূত্রের খবর, শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীদের মতো রাজ্য নেতৃত্বকে স্পষ্ট বার্তা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। শুধু রাজ্য নেতৃত্ব নয়, বিধায়কদেরও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিদিন কমপক্ষে 5টি করে বুথে সশরীরে গিয়ে জনসংযোগ করতে হবে। ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগেই বুথভিত্তিক সমস্ত কর্মসূচি সম্পূর্ণ করতে হবে। মূলত নিচুতলার কর্মীদের চাঙ্গা করতেই এই রণকৌশল বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিকে ভোটার তালিকা নিয়ে বড় খবর শোনালো নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ভোটার তালিকা সংশোধনের কাজ চলায় চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ আরও 7 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 14ই ফেব্রুয়ারির পরিবর্তে তালিকা প্রকাশিত হতে পারে 21শে ফেব্রুয়ারি নাগাদ। কমিশন সূত্রের খবর, প্রশাসনিক কাজের চাপে এই তারিখ আরও কয়েকদিন পিছিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার আসছি পরবর্তী সংবাদে। এবার বিজেপির রাজ্যসভার প্রার্থী মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরেই টানা পড়েন। বঙ্গ নেতাদের নাম বাদ দিয়ে রাজ্য থেকে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে এবার রাজ্যসভায় নিয়ে যেতে চাইছে বিজেপির দিল্লির লবির একাংশ। তাৎপর্যপূর্ণ হলো, সিপিএমের শিবরাত্রির সলতে বিকাশ ভট্টাচার্যের রাজ্যসভার মেয়াদ শেষ হতেই তারই আসনে বিরোধী দলের বিধায়কদের কোটায় মিঠুনকে পাঠাতে চাইছে পদ্ম শিবির। স্বভাবতই এবার পরিপূর্ণভাবে সংসদীয় তথা পরিষদীয় রাজনীতিতে সিপিএম শূন্য হয়ে যাচ্ছে। যদিও সংসদীয় রাজনীতির পাশাপাশি অন্যান্য রাজ্যে দলের সাংগঠনিক কাজেও দক্ষতার পরিচয় দেওয়া লকেট চট্টোপাধ্যায়কেও আবার রাজ্যসভায় চাইছে পদ্ম শিবিরের সর্বভারতীয় নেতৃত্বের একাংশ। স্বভাবতই মিঠুনকে সামনে রেখে বিজেপির অন্দরে এবার টানাপোড়েন চরমে পৌঁছেছে। প্রসঙ্গত, আগামী এপ্রিল মাসে রাজ্যসভার মোট 37টি আসনের মেয়াদ শেষ হচ্ছে। তার মধ্যে বাংলায় 5টি রাজ্যসভার আসনের মেয়াদ শেষ হতে চলেছে। পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাকেত গোখলে বন্দ্যোপাধ্যায়ের ও হৃদব্রত রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ শেষ হচ্ছে। একই সঙ্গে সিপিএমের আইনজীবী নেতা বিকাশ ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হচ্ছে। মৌসুম বেনজির নূর সাংসদ পদ ত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন। এ রাজ্যের মোট 5টি রাজ্যসভার আসনে ভোট হবে। এক্ষেত্রে তৃণমূলের 4 জন এবং বিজেপির 1 জন প্রার্থীর জয় নিশ্চিত। এবারের নির্বাচনে একটি আসন জিততে 50 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বিজেপির দিল্লি লবি এবার মিঠুনকেই একমাত্র আসনটিতে চাইছেন। সাংসদ হিসাবে বিধানসভা ভোটে রাজ্য জুড়ে পুরোদমে প্রচার করতে পারবেন মহাগুরু। পদ্ম শিবিরের আরেকটা লবির তত্ত্ব বলছে, এ রাজ্যে সরকার করার মতো অবস্থা হলে যদি তৎকাল ও আদি শিবিরের কোন্দল চরমে উঠে, সেক্ষেত্রে মিঠুনকে বিকল্প মুখ হিসেবে তুলে যেতে পারে। সেক্ষেত্রে মিঠুন লড়তে পারেন এমন নিশ্চিত আসনের খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে রাজ্যসভা সেদিক থেকে নিরাপদ। সরকার গড়ার পরিস্থিতি হলে সাংসদ রেখেই বিধানসভায় শেষ মুহূর্তে লড়ানো হতে পারে মিঠুনকে। তখন কোনো ঝুঁকি থাকবে না। মিঠুনকে প্রথম রাজ্যসভায় পাঠিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা ও বিভিন্ন চিটফান্ড বিতর্কের পর তিনি আচমকাই ইস্তফা দেন, পরে বিজেপিতে যোগ দেন। দিল্লির আরেকটা বড় লবি আবার মনে করছে, প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে সংসদে নিয়ে যাওয়া ভালো, কারণ লকেট সাংসদ থাকাকালীন দিল্লির নেতাদের আস্থাভাজন ছিলেন। একাধিক রাজ্যে বিজেপির হয়ে সাংগঠনিক কাজ ও প্রচার করেছেন দক্ষতার সঙ্গে। একটা বড় লবি লকেটকে রাজ্যসভায় চাইলেও আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াতে অবশ্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। যদিও তার পুরনো সংসদীয় ক্ষেত্র হুগলির কোনো বিধানসভা আসনে দাঁড়ালেই যে তিনি জিতবেন তা নিশ্চিত নয়। রাজ্যসভার জন্য প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নামও সামনে এসেছে। শ্রমিক শিবিরের তরফেও রাহুলের নাম প্রস্তাব করা হয়েছে। এছাড়াও এসেছে অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ির নামও। এবার আসছি পরবর্তী সংবাদে। বেহালা পশ্চিমে কি ফের পার্থ যুগ? তৃণমূল টিকিট না দিলেও নির্দল হয়ে লড়ার চ্যালেঞ্জ। তাহলে কি বেহালা পশ্চিম কেন্দ্রে ফের পার্থ চট্টোপাধ্যায়কে প্রার্থী করবে তৃণমূল কংগ্রেস? প্রার্থী যদি না করে, তার জন্য পাল্টা চাপ সৃষ্টি করছেন স্বয়ং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের এক সময়ের অন্যতম শীর্ষ নেতা। ভারতবর্ষের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদ আর কোনো দলে ছিল কিনা তা নিয়ে আতস কাজ নিয়ে খুঁজলে চোখে পড়বে না। রাজনৈতিক মহলের মতে, দুর্নীতিতে অভিযুক্ত জেল কাটানো এই তৃণমূল নেতাকে দল প্রার্থী না করলেও ফের প্রার্থী তিনি হবেন বেহালা পশ্চিম কেন্দ্রে। এই কেন্দ্রে আগের নির্বাচনগুলির হাল হকিকত একবার পর্যবেক্ষণ করা যাক। বেহালা ওয়েস্ট, বেহালা পশ্চিম রাজ্য রাজনীতিতে অন্যতম চর্চায় এই বিধানসভা কেন্দ্র। এখানকার বিধায়ক রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন বেহালা পশ্চিমের বিধায়ক। এখন জামিনে মুক্ত আছেন। দল প্রার্থী না করলে তিনি যে নির্দল হয়েও ওই কেন্দ্র থেকে প্রার্থী হবেন তা এক প্রকার নিশ্চিত করেছেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষা দুর্নীতিতে জেল খাটার পরেও বিধানসভার 2টি স্ট্যান্ডিং কমিটিতেও স্থান পেয়েছেন। সেক্ষেত্রে তাকে নিয়ে চর্চা আরও বেড়েছে রাজনৈতিক মহলে। তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর থেকে এই কেন্দ্রের টানা 5বার জয় পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
2001 সাল বাম আমল থেকে তিনি বেহালা থেকে বিধায়ক নির্বাচিত হয়ে আসছেন। বেসরকারি প্রতিষ্ঠানের মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন। 2011 এখানে বিধায়ক হয়ে পার্থ চট্টোপাধ্যায় রাজ্য মন্ত্রী হয়েছিলেন। ওই নির্বাচনে তিনি 62.96% ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। 33.90% ভোট পেয়ে সিপিএম প্রার্থী দ্বিতীয় স্থানে ছিল। বিজেপি পেয়েছিল মাত্র 2% ভোট। 2016 সালের বিধানসভা নির্বাচনের শতাংশের হিসাবে অনেকটাই ভোট কমে যায় পার্থ চট্টোপাধ্যায়ের। 46.90% ভোট পান তিনি। কংগ্রেস ও বামেদের জোট প্রার্থী কৌস্তব চট্টোপাধ্যায় 42.08% ভোট পান। বিজেপি প্রার্থীর ভোট বেড়ে হয় 8.02%। 2021 নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায় এবারও বাজিমাত করেন। কিন্তু সিপিএম ও বিজেপির মোট ভোট ও পার্থ চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোটের মধ্যে ফারাক অত্যন্ত কমে যায়। পার্থ চট্টোপাধ্যায় প্রায় 50% ভোট পান। বিজেপি ও সিপিএম মিলিয়ে প্রায় 49% ভোট পেয়েছিল। তবে এই কেন্দ্রে কি এবারও তৃণমূল কংগ্রেস পার্থ চট্টোপাধ্যায়কে প্রার্থী করবে? তবে তিনি যে প্রার্থী হবেন বেহালা পশ্চিমে তার বক্তব্য স্পষ্ট। জেলে কাটানোর পর এ রাজ্যে অনেকেই প্রার্থী হয়েছেন, বিধায়কে নির্বাচিত হয়েছেন।